বিএনপির সকাল সন্ধ্যা হরতালে জনজীবন স্বাভাবিক, চলছে যানবাহন। বিশ্বের ৪৪ শীর্ষ প্রযুক্তির ৩৭টি চীনে, সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, কঠিন সমীকরণে ইংলিশরা জয়ের পথেই হাঁটছে রোহিত বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে এমন চিত্র। সড়ক জুড়ে ছিল অফিস ও স্কুলগামী শিক্ষার্থীদের আনাগোনা। এছাড়া প্রতিটি সড়কে রয়েছে গণপরিবহন। মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রতি সড়কে চলছে বিআরটিসির গণপরিবহন। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগর জুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ বলছে এই হরতাল মানুষের ভোগান্তি বাড়াবে। আর বিরোধী দল যারা এসব রাজনীতি নিয়ে খেলাফেলা করে, এটা আসলে কি ফায়দাটা পাচ্ছে আমাদের জানা নেই আসলে। আমি তো অফিসে যাচ্ছি, আমার হেঁটে যেতে হচ্ছে, কিন্তু আমার বাসা কিন্তু অনেক দূরে, সেই মহাকালীর কাছে, কিন্তু রাস্তা দিয়ে আসতে পারি না, ভয়ে যদি রাস্তায় কিছু হয়, সেজন্য শর্টকাট রাস্তা দিয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। হরতাল দিচ্ছে, এই জন্য আমাদের সাধারণ লোকের খুব একটা কষ্ট, দুর্ভোগ। দর্শক, রাজধানীর হরতালের চিত্র তুলে ধরছেন সহকর্মী রাসেল খান। দেশ জুড়ে চলছে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সকাল সকাল আমরা রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখেছি। তো আমি আপনাকে একটু এখানকার বিজয় সরণির, যেটিকে প্রধান সড়ক বলা হয়, সে বিজয় সরণির সড়কের দৃশ্যটি একটু যদি দেখাতে চাই, তাহলে দেখবেন যে শুধু যে গণপরিবহন চলছে সেটা কিন্তু নয়, তবে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির চাপই কিন্তু আমরা বেশি লক্ষ্য করেছি। এছাড়া সরকারি সংস্থা বিআরটিসির গাড়িও আমরা দেখছি, পাশাপাশি ব্যক্তিগত যে বাস রয়েছে সেটি কিন্তু নগর জুড়ে চলছে। শুধু এখানে নয়, আমরা বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখেছি, যেটি রামপুরা, যে আরেকটি প্রধান সড়ক হচ্ছে রামপুরা সড়ক, সেখানে কিন্তু প্রচুর গাড়ির চাপ ছিল। এছাড়া হরতালে কিন্তু স্কুল কলেজ খোলা রয়েছে। এমন একটি পরিস্থিতির ভিতর কিন্তু শিক্ষার্থীরা তাদের যে স্কুলে যাওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা সকালে দেখেছি। এছাড়া একটু পরেই হয়তো বা সরকারি অফিস চালু হবে, সেই সরকারি অফিসগামী মানুষকে দেখেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে আসলে বিএনপি ডাকা যে হরতাল সেটি কিন্তু মানার কোনো সুযোগ নেই। পেটের দায়ে কিন্তু মানুষকে ঘর থেকে বেরোতে হবে। এছাড়া দোকানপাট সব কিছুই স্বাভাবিক গতিতে কিন্তু চলছে। আরেকটি বিষয় হচ্ছে, যেটি হচ্ছে বিএনপি ডাকার যে হরতাল, সকাল সন্ধ্যা হরতাল, সেই হরতালের নৈরাজ্য ঠেকাতে কিন্তু প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রাত থেকে বিজিবি 10 প্লাটুন বিজিবি কিন্তু সারা ঢাকা শহরে কিন্তু মোতায়েন করা হয়েছে। রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে। তো এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু বিএনপি ডাকা যে সকাল সন্ধ্যা হরতাল সেটি পালিত হচ্ছে। তো বলা যায় মোটামুটি ঢিলেঢালাভাবেই কিন্তু হরতালটি পালিত হচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য আমার কাছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ঢিলেঢালাভাবে চলছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অন্য দিনের তুলনায় কম হলেও সকাল থেকে গণপরিবহন চলাচল করছে। খুলনায় নেই কোনো পিকেটার। দূরপাল্লার বাস না চললেও স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। বিভাগীয় নগরী ময়মনসিংহে হরতালের প্রভাব পড়েনি। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি বাস। কিশোরগঞ্জের ভৈরব থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও পরিবেশ শান্তিপূর্ণ। ট্রেন ও সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক। হরতালের প্রভাব নেই নাটোর ও বরগুনাতেও, স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। দর্শক, খুলনা থেকে হরতালের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। আমি দাঁড়িয়ে রয়েছি নগরীর একেবারে প্রাণকেন্দ্র পিকচার প্যালেজে। এর থেকে কিছু দূরেই কিন্তু বিএনপির কার্যালয়। আমরা বিএনপির কার্যালয়ে কিন্তু বিএনপির নেতাকর্মী বা কাউকেই আমরা দেখিনি। আমরা নগরীতে কোনো হরতালের যে সেই পিকেটারদের সাথেও আমাদের দেখা মেলেনি। তবে নগরী জুড়ে পুলিশের একটা টহল আমরা লক্ষ্য করেছি। আমরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে
থেকে দূরপাল্লার পরিবহনগুলো কিন্তু ছাড়তে দেখিনি, তবে আন্তজেলার যে বাসগুলো সেই বাসগুলো কিন্তু চলাচল করছে। আমরা রেল স্টেশনে যে দেখেছি যে রেল স্টেশনে ট্রেন আসছে এবং যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে যাত্রীরা ওঠানামা করছে। এছাড়া নগরীতে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কোনো মিছিল বা সমাবেশ বিএনপির আমরা লক্ষ্য করিনি। সব মিলিয়ে খুলনা নগরী এখনো শান্ত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অন্যান্য প্রসঙ্গ, বিশ্বের 44টি শীর্ষ প্রযুক্তির 37টি রয়েছে চীনের কাছে। দেশটির সহায়তায় বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়ন সহ প্রযুক্তি খাতে এগিয়েছে। দেশের কয়েকটি কোম্পানির আন্তর্জাতিক মানের হয়ে ওঠার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে চীনের প্রযুক্তিগত সহায়তা। কারিগরি ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের সহযোগিতা নেওয়ার সুযোগ আছে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, প্রতিরক্ষা, মহাকাশ, রোবোটিক্স, জ্বালানি, পরিবেশ, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করে চীন বিশ্বের শীর্ষ প্রযুক্তি পরাশক্তি হওয়ার পথে। গুরুত্বপূর্ণ 44টি প্রযুক্তির মধ্যে 37টি রয়েছে চীনের হাতে। এ কারণেই বিশ্বের শীর্ষ উৎপাদন ক্ষেত্র হয়ে উঠেছে চীন। টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো, ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয়, সেটার মেইন ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু চায়না। অন্যদিকে গত 1.5 দশকে বাংলাদেশের প্রযুক্তি খাত বিকশিত হয়েছে। নানা খাতে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। তবে প্রযুক্তি রপ্তানিতে বাংলাদেশ এখনও পিছিয়ে। প্রোডাক্ট স্পেস ম্যাপ অনুসারে প্রযুক্তিপণ্য উৎপাদন ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন কাজে এখনও বাংলাদেশ যথেষ্ট সক্ষম নয়। বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন, বিভিন্ন মেশিনারিজ সরবরাহ, সর্বোপরি দেশের ডাটা সংরক্ষণে দেশটি বড় ভূমিকা রয়েছে। চীনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান অর্জন করেছে আন্তর্জাতিক মান। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় টেকনোলজি ট্রান্সফার বাংলাদেশের অলরেডি শুরু হয়ে গেছে গত 1 দশক ধরে, এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্সরা, বাংলাদেশের ওয়ার্কার্সরা কিন্তু চীনাদের সাথে মিলে এখন যথেষ্ট স্কিল এভেইল করেছে। সেটা যথেষ্ট পরিমাণে হয়নি। আমাদের অনেক কাজ আছে যেগুলো সামনের দিনে করতে হবে, এবং আমাদের চীনা বন্ধুরাও আমাদেরকে এই ক্রমাগত এই আশ্বাস দিয়ে চলেছেন যে আমাদের প্রয়োজন মাফিক যখনই যেই ধরনের টেকনোলজির দরকার হবে তারা সেগুলো বাংলাদেশে নিয়ে আসবে। আমরা যদি তাদের সাথে এই যে কনজিউমেবল আইটেম, ইলেকট্রনিক্স এর আইটেমের কথা বলি বা আদার্স যে সেক্টরগুলো আছে, সেগুলোও যদি আমরা তাদের সাথে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ শুধুমাত্র আপনার এই গার্মেন্টস সেক্টর না, পাশাপাশি অন্য সেক্টরেও একটা ভালো অবদান রাখতে পারবে। অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে চীন বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরেরও সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশি জনবল নিয়োগে শর্ত থাকা উচিত বলছেন তারা। চাইনিজ টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে দুটো উৎস আমাদের ব্যবহার করা দরকার। একটি হচ্ছে চাইনিজ বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, এবং আরেকটি হলো চাইনিজ পণ্য বা প্রযুক্তি সরাসরি আমাদের এখানে আমদানির মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর। যেগুলো দিয়ে বাংলাদেশে মেশিনারিজ তৈরি করা যায়, ওই ধরনের প্রযুক্তিগুলো নিয়ে যদি চাইনিজ বিনিয়োগকারীরাই বাংলাদেশে বিনিয়োগে আসেন, তাহলে একই সাথে আমাদের বিনিয়োগ পাওয়া হবে এবং একই সাথে আমরা চাইনিজ প্রযুক্তির সঙ্গেও পরিচিতি লাভ করতে পারবো। তাদের কাছ থেকে টেকনোলজি আনবো, তাদের কাছ থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার সবই আনবো, কিন্তু সেটা যখন এখানে আমরা ইমপ্লিমেন্ট করব বাংলাদেশে, তখন যাতে আমাদের কোম্পানিগুলো, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে জড়িত থাকে, এবং আমি বলতে চাই অ্যাটলিস্ট 60%, শতকরা 60% যেন লোকাল ভ্যালু অ্যাডিশন থাকে। প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রয়োজনীয় উপাদান আমদানিতে নীতি সহায়তা দরকার বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
যশোরের চৌগাছায় মামলার ভয় দেখিয়ে শিশু বিক্রির টাকায় ভাগ বসানোর অভিযোগে 2 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়রা জানায়, আন্দুলিয়া গ্রামের এক গৃহবধূ গত 25 সেপ্টেম্বর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেন। 2 অক্টোবর পাশের টেঙ্গুরপুর গ্রামের মুকুল খানের কাছে শিশুকে বিক্রি করেন 70,000 টাকায়। এদিকে মামলার ভয় দেখিয়ে ওই টাকায় ভাগ বসায় চৌগাছা থানা পুলিশের এসআই শামীম হোসেন ও সৈয়দ আশিকুর রহমান। এই ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্ত হলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। ময়মনসিংহে সার্ভার সমস্যায় জন্ম নিবন্ধন সনদ পেতে ভোগান্তি হচ্ছে। দুর্ভোগের কথা স্বীকার করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ময়মনসিংহ সদরের উত্তর দাপুনিয়া গ্রামের এরশাদ আলী তার 5ম শ্রেণী পড়ুয়া মেয়ের জন্ম নিবন্ধন সনদের জন্য 1 সপ্তাহ ধরে ঘুরছেন দাপুনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। সনদ স্কুলে জমা দিতে পারলে মিলবে উপবৃত্তির টাকা। দিনের পর দিন ঘুরে সার্ভার সমস্যার কারণে সনদ না পাওয়ায় হতাশ এরশাদ আলী। স্কুলে ভর্তি করছি, জন্মদিনে কার্ড দিলে এই ইডা হবো আর কি, কার্ড হবো আর কি। এটা আর কি চেষ্টা করতেছি, এই লেগে সার্ভারের লেগে আমি কাজটা করা হইতেছি না। এটা মানুষের ভোগান্তি, সার্ভিয়ার না থাকলে, না দিয়ে না এলে এটা ধরুন চেয়ারম্যান মেম্বার কি করবে, এটা মানুষ বই তেমন লাগবে। শুধু এরশাদ আলী নন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো থেকে সময় মতো জন্ম নিবন্ধন সনদ না পাওয়ার অভিযোগ নানা শ্রেণী পেশার মানুষের। অনেক সময় 2 মাস ঘুরেও সনদ না পাওয়ার কথা জানান ভুক্তভোগীরা। মানুষ তো একটা কাজে জন্ম নিবন্ধনে, কেউ হয়তো বা স্কুলে ভর্তি বা কেউ হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আসে, তো সেই সময় দেখা যায় আসলে সার্ভারের সমস্যার কারণে কাজটা ডিলে হয়ে যায়। ঘুরে ঘুরে যায়, অনেক ভোগান্তি। একটা দেখা যাইতেছে 1 মাস 2 মাস ঘুরন লাগে। প্রায় 1.5 মাস ধরে ডিজিটাল সেন্টারে সার্ভার সমস্যা বলছেন উদ্যোক্তারা। পাবলিকের একটু ভোগান্তি হচ্ছে, এটা যে পর্যন্ত চাহিদা ছিল বা পাবলিকের যেটুকু চাহিদা মোতাবেক আমরা পূরণ করতে পারতেছি না সার্ভার সমস্যাজনিত কারণে। দ্রুত এই সমস্যার সমাধান চায় ভুক্তভোগীরা। এই বিষয়ে আমরা ইতিমধ্যে চিঠিও দিয়েছি এবং আমরা চাচ্ছি যে দ্রুত মানুষ আগে যেভাবে সেবা পেতেন তার চেয়েও যেন ভালো সেবাটা মানুষ পেতে পারেন। রত্না জামান, 21 টেলিভিশন। সংবাদ শেষ করছে চিত্রশিল্পী SM সুলতানের জন্মজয়ন্তীর খবর জানিয়ে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 3 কিলোমিটার প্রতিযোগিতায় 12টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে নারীদের 4টি এবং পুরুষদের 8টি। প্রতিযোগিতায় কালাই গ্রুপে গোপালগঞ্জের নৌকা মা শীতলা, টালাই গ্রুপে মাগুরার ঘানাবাড়ি এবং নারী গ্রুপে নড়াইলের হাতিয়ারা গ্রামের পুতুল মজুমদারের নৌকা প্রথম হয়। অংশগ্রহণকারী মাঝিমালাদের রঙিন পোশাক, চিত্রার শান্ত স্বচ্ছ পানি আর 2 পাড়ের প্রাকৃতিক পরিবেশ প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তোলে। হয় মুগ্ধ দর্শনার্থীরাও। খুবই ঐতিহ্যবাহী একটা দিন আমাদের নড়াইলবাসীর জন্য। আমরা খুবই আনন্দ করি, মানে ঈদ বা পূজা যেরকম একটা আমাদের যেমন জাতীয় একটা উৎসবের মতো, সেভাবেই আমরা নৌকা বাইচের দিনও ভীষণ আনন্দ করি। এই দিনটার জন্য নড়াইলবাসী আশেপাশে সবাই অপেক্ষা থাকে। গ্রামগঞ্জের এই নৌকাবাস গ্রামের লোকরা বেশি পছন্দ করে। চিত্রা নদীর এরকম রোদ ঝলমল একটা দিনে এত রঙিন, এত সুন্দর, সমস্ত ব্যবস্থাপনার মধ্যে পরিপাটি একটা ব্যাপার আছে। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির সকাল সন্ধ্যা হরতালে জনজীবন স্বাভাবিক, চলছে যানবাহন। বিশ্বের 44 শীর্ষ প্রযুক্তির 37টি চীনে সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। কঠিন সমীকরণে ইংলিশরা জয়ের পথেই হাঁটছে রোহিত বাহিনী।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।